আপনি একজন বাঙালি রাজনৈতিক নেতাকে দেখাতে পারবেন যিনি বলবেন আমরা এটা ভুল করেছিলাম? হ্যাঁ পাবেন, উদাহরণ পাবেন বুদ্ধদেব ভট্টাচার্যের। আরও অনেকে অ্যাভারেজে খারাপ বলে আমরা ভালো, এই কথাটা বলা যায়। আর মানুষ বলতে আমরা যেটা বুঝি, পৃথিবীর প্রতিটি জাতি প্রত্যেকে জানে যে সবাই মানুষ হতে পারে না। আমাদের সাহিত্যের যেটুকু রসুন ছিল, মানে রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল, সেটুকুও তো শুনলাম 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নজরুলের কবিতা কার নামে চালিয়ে দিলেন। আমাদের নির্ভর করতে হবে আরেকজন স্ট্যাটিস্টিশিয়ানের ওপর, এবং তাকে আমরা খোদ টেনে এনেছি একেবারে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে, শুভময়। সকলকে শুভ সন্ধ্যা। আমরা রবীন্দ্রনাথের সঙ্গে একমত। ভয় ভয়েই আছি, কারণ এত বড় বড় বাঙালিরা আছেন এবং বাঙালিদের পক্ষে কথা বলছেন আর কি। তার মধ্যে উদাহরণ হিসেবে তো কুণালদা আমায় এনেছেন যে বাঙালিদের মধ্যে অন্তত একজন আছে যাকে উচ্চিংড়ের মতন দেখতে এবং ঠিক মানুষ নয়, অন্তত সেই প্রমাণটা তো থাকবে। ফলে শতরূপ ঠিকই বলেছ। আমরা রবীন্দ্রনাথের সঙ্গে একমত। রেখেছো বিহারি করে মানুষ করনি, ওই কারণ হচ্ছে তৃণমূলের যে কোনো যুক্তিতে আপনি পাবেন। আজকে যেটা হয়েছে আরজি করে, আপনি নিশ্চয়ই গুজরাটের কোনো একটা হাসপাতালে ওরম একটা কিছু উদাহরণ পাবেন। এবং আমাদের বিতর্কটা ধীরে ধীরে যখন উদাহরণ ভিত্তিক হয়ে যাবে, তখন আমরা হঠাৎ করে দেখতে পাবো স্বাতীদি চন্দ্রিলের 177টা বক্তৃতা শুনবেন, আর দেবারতীদির সংখ্যা গুনবেন তন্ময়দা সংখ্যা গুনবেন সেলুলার জেলে, একটু দূরে। পশ্চিমবঙ্গের জেলে যতজন আছে তাদের নাম দেয়ালে লেখা হবে কিনা আমি জানি না, তন্ময়দাও জানেন কিনা। সাথীদি ঘুষের রেটার কথা বললেন আর কি। এখন আমাদের তো এখন ভোটে বিভিন্ন রাজনৈতিক দল রেটা ধরে টরে রাখেন আর কি। এখন সাথীদি হয়তো আমাদের চেয়ে অনেক ভালো জানেন এই মুহূর্তে রাজ্যের শাসক দল যে সাথীদির লেখায় এই পশ্চিমবঙ্গের মহিলাদের দুঃখের কথা বারে বারে উঠে আসে, সেখানে ঘুষের ডেটার তথ্য হয়তো নতুনভাবে আসে, যেখানে কাগজে লেখা হয়নি যে কথাগুলো আসে, হয়তো ডোনাল্ড ট্রাম্পের কথা, যিনি সত্যি সদ্য বাঙালি হয়েছেন। ফলে আমরা যেমন রবীন্দ্রনাথ, আমরা যেমন নেতাজির উত্তরাধিকারী, সে উত্তরাধিকার আমরা বহন করছি, বাঁদরেরও জিন কিছুটা বহন করছি আর কি। আসলে বিতর্কের অনেকগুলো অংশ থাকে। বিতর্ক তো আর অঙ্কের নয়, আপনারা সকলেই জানেন একটা বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে সবসময় 1 ভাগশেষ থাকে। তাই যদি আজকে কুণালদা টপিক করে দিতেন তাহলে তো বিতর্কের জায়গা আসতো না। কিন্তু প্রশ্ন হচ্ছে বিতর্কটা করব সম্পূর্ণ উদাহরণ ভিত্তিক করে, তাহলে তো তথ্যের জায়গায় আসতে হবে। আমি দুটো জিনিস বলতে চাই বিতর্কে কোথা থেকে অসম্পূর্ণতা এবং অনিশ্চয়তা আসে। অসম্পূর্ণতা আসে কোথা থেকে? যেমন ধরুন একটা প্রমাণ অনেক দিন ধরে করতে পারছি না আমরা বুঝি কিন্তু সেটা কীরকম, গোল্ডবাক্স কনজেকচার, যে কোনো একটা জোড় সংখ্যা যাকে দুটো মৌলিক সংখ্যার যোগফল হিসেবে লেখা যায়। কবে থেকে জানি আমরা? মোটের ওপর চিঠি লিখছেন 1742 সালের 7ই জুন প্রুশিয়ান গণিতজ্ঞ ক্রিশ্চিয়ান গোল্ডবাক। চিঠিটা লিখছেন সুইস গণিতজ্ঞ লিওনার্ড অয়লারকে। তখন থেকে আমরা জানি যে এরকম হয়, কিন্তু প্রমাণ করতে পারিনি। আপনি একজন বাঙালি রাজনৈতিক নেতাকে দেখাতে পারবেন যিনি বলবেন আমরা এটা ভুল করেছিলাম? হ্যাঁ পাবেন, উদাহরণ পাবেন বুদ্ধদেব ভট্টাচার্যের। এবার বাঙালি রাজনীতিবিদ সৎ বলে বুদ্ধদেব ভট্টাচার্যের উদাহরণ দিয়ে আপনারা সমস্ত উদাহরণ কি শেষ করে দেবেন? আমি সেই আলোচনাটা একটু পরে আসছি। একই রকমভাবে অনিশ্চয়তার কথায় আসি। হাইজেনবার্গ বলেছিলেন ওই যে একটু বাইরের দিকে যে ইলেকট্রনগুলো ঘোরে, সেগুলোর একটা বিষয় হচ্ছে তার অবস্থান, আর একটা বিষয় হচ্ছে ভরবেগ। এবং এই অনিশ্চয়তা তত্ত্বের জায়গায় আপনি যদি বলতে চান তার অবস্থানটা ঠিক কোথায়, ভরবেগ বলতে গেলে গুলিয়ে যাবে। আর যদি ভরবেগটা ঠিক করতে চান তখন তার অবস্থানটা গুলিয়ে যাবে। পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের মতো, এবং এই সামাজিক জায়গায় তারা সত্যিকারের একটা গুণী ভাবনা আমাদের সামনে প্রকাশ করতে পেরেছেন। তাদের অবস্থান ভরবেগ কখনোই বোঝা যায় না। এই মুহূর্তে কে তৃণমূলে আছে, কে বিজেপিতে আছে, আপনারা কি বলতে পারেন? আর এটা যদি সৎ মানুষ হওয়ার, সৎ রাজনীতিবিদ হওয়ার চরিত্র হয়, তাহলে সেটা অবশ্যই খুব ইন্টারেস্টিং। এবং রবীন্দ্রনাথের কথা বারবার আসবে, চিত্তজেতা ভয়শূন্য উচ্চজেতা শির। এপ্রিল 28, 2016, তৃণমূলের বর্তমান রাজ্যসভার সাংসদ। তিনি শুরু করেছিলেন যে কথাগুলো, সেই লেখাটা আপনারা নেটে সার্চ দিলে পড়তে পারবেন। আজকে তিনিই তৃণমূলে। এইটাই আসলে বোঝা যায় যে যখন কোনো একটা আলোচনা আমরা করছি তখন কি হয়,
25 কোটি মতো বাঙালি আছে, এক একটা বাঙালিকে 1-2 করে ধরে নিলেন, প্রত্যেকটা বাঙালির সঙ্গে ঠিক যেভাবে ডেটার কথা আমাদের দেবাংশু এক্ষুনি বলে গেল, এক একটা বাঙালির 77টা করে প্রপার্টি আছে, এবং তার নিরিখে আমাদের দেখতে হবে আমরা অ্যাভারেজে কতটা ভালো। কিন্তু অন্য আরও অনেকে অ্যাভারেজে খারাপ বলে আমরা ভালো, এই কথাটা বলা যায় না। আর মানুষ বলতে আমরা যেটা বুঝি, পৃথিবীর প্রতিটি জাতি প্রত্যেকে জানে যে সবাই মানুষ হতে পারে না। প্রত্যেকটি জাতির ইতিহাসে, প্রত্যেকটি জাতির সাহিত্যে এই কথাটা লেখা থাকে, আমরা মানুষ হতে চাই। একমাত্র আজকে এই বিতর্কের আসনে দেখতে পাচ্ছি যে অনেক বাঙালি একসঙ্গে নাকি মনে করছেন তারা মানুষ হয়ে গেছেন। মানুষ হওয়ার দুটো প্রপার্টিতে আসি। একটা প্রপার্টি বলি যে সৎ হওয়ার কথা, ফলে সেই সতের জায়গায় তো এই আলোচনা বারবার আসবে, এবং যে তথ্যের কথা আসবে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যেমন পরিষ্কার তাদের কাছে তথ্য আছে, তাদের 99% সৎ, 1% অসৎ। ফলে 25 কোটি বাঙালি যারা পৃথিবীতে আছেন তার মধ্যে 3 কোটি তৃণমূল সভ্য সমর্থককে বাদ দিয়ে বাকি 22 কোটির মধ্যে আমাদেরকে স্থির করতে হবে আমরা কতজন সৎ কতজন অসৎ, এবং তার নিরিখে একটা ডেটাবেস তৈরি করতে হবে। এবং করে যদি দেখা যায় আমরা প্রত্যেকেই প্রচণ্ড সৎ, তাহলে বুঝতে হবে বাঙালি সৎ, এবং বাঙালি বাকি মানুষদের চেয়ে অনেক বেশি সৎ। এটা গেল সততার। আসুন না আমরা একটু সাহিত্যের কথায় আসি। সাহিত্যের কথায় অনিন্দ্যবাবুর অকিঞ্চিত কথাবার্তা তো আমাদের শুনতেই হবে, এবং সত্যিই তো একটা সাহিত্যের কোন কথাগুলো শুনে আমরা নিজেদের ভালো মনে করি। জলছবি, রংমশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, রামধনু, হাফ টিকেট, আব্বুলিশ, বিটনুর আর চুরমুরের গল্প বল, এটা তো আমাদের সাহিত্য সত্যিই, তাই না? এই সাহিত্যের কথা যখন বলতে যাই তখন অবশ্যই বাংলা সাহিত্য কি একেবারে উঠে গেছে? যায়নি, কিন্তু বাংলা সাহিত্যের যে জায়গা থেকে আমরা যে জায়গায় পৌঁছেছি সেই জায়গাটাকে কি খুব উত্তরণের জায়গা বলা যায়? এবং এই প্রশ্ন যে বলা যায় না তার প্রমাণ হিসেবে এই গত 4ই অগাস্ট কী নিয়ে আলোচনা হচ্ছিল, তার আগে জুলাই মাসের শেষে একটা পত্রিকার প্রচ্ছদ বেরিয়েছিল, তার ছবিটা দেখে অনেকে নাক মুচকেছিলেন। তা সেই নিয়ে লেখা প্রসঙ্গে আমরা দেখলাম যে এক জায়গায় অনিন্দ্যবাবু 4 আগস্ট লিখছেন, যিনি বাঙালিদের কথা বলছেন আজকে জোর গলায়, সেই জাতি সম্বন্ধে কী লিখছেন 4 আগস্ট? যে জাতির শিল্প সাহিত্যে গোয়েন্দার সংখ্যা বেশি, যে জাতি নিজেকে চালাকভাবে খুব হাতে আতস কাজ নিয়ে সারাক্ষণ মেতে থাকে, বাকিদের থেকে কতটা এগিয়ে তা প্রমাণ করার। ছবি বোঝা না বোঝাটা খুব জরুরি নয় তার জীবনে। সে গণেশ উল্টানো বোঝে, কিন্তু গণেশ বোঝে না। খোদ গণেশের চেহারাটা যদি দেখতো খুঁটিয়ে, এর চেয়ে অ্যাবস্ট্র্যাক্ট ভাবনা কী বা হতে পারে? বাঙালিরা তাহলে ঠিক কী বোঝে? অনিন্দ্যবাবু কি সুন্দর লিখলেন আপনি। রবীন্দ্রনাথ ধোঁয়াটে এবং অস্বচ্ছ হলেও দেবতা, গণেশ পাইন ধূসর এবং মায়াবী হলেও চিত্রকর শ্রেষ্ঠ। কারণ ভক্ত বা ভোক্তা এটা জানে এই মানুষদের অর্জনের তালিকা, ফলে না বুঝতে পারার জন্য তার কমপ্লেন নেই, বরং হাততালি আছে। অর্থাৎ কেন লিখলেন এটা অনিন্দ্যবাবু? অনিন্দ্যবাবু লিখলেন কারণ পত্রিকার পাতায় যেটা বেরিয়েছিল সব বাঙালি বলেছে কি বাজে এঁকেছে, তারপর দেখা গেল ওটা গণেশ হালুয়ের আঁকা, তাই নিয়ে লিখেছিলেন অনিন্দ্যবাবু। বাঙালিদের বোঝার কথা সত্যিই তিনি দেখেছিলেন। আসলে আয়নার সামনে দাঁড়িয়ে বা কম্পিউটারের সামনে বসে তথ্য সমৃদ্ধ রাশিবিজ্ঞানের সুবিধে নিলে তাকে আর লাই, ড্যাম লাই, স্ট্যাটিস্টিক্স এইসব বলতে হয় না। আমাদের সাহিত্যের যেটুকু রসুন ছিল, মানে রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল, সেটুকুও তো শুনলাম 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নজরুলের কবিতা কার নামে চালিয়ে দিলেন সমস্ত বাঙালি। আমরা এত মানুষ হওয়া বাঙালি, তাই ইতরের দেশের কবিতাটার কথায় আসতে হবে একটু। আমি একটি ইতরের দেশে থাকি যেখানে বণিকেরা লেখকদের উদ্ভাবন করেন, ইত্যাদি ইত্যাদি। সবশেষে শতরূপ তো বলতে উঠবে, তাই না? সাথীদি বললেন না, দৌড়ে বাসে উঠছি, ভিড় বাস, মানুষ হাত ধরে টেনে নিচ্ছে। শতরূপ বলার সময় শুরু করবেন একটু যেদিন সুদীপ্তকে ওই পুলিশগুলো লাঠির বাড়ি মেরে বাস থেকে মেরে ফেলে দিয়েছিল। বলবেন ঠিক কোনখান থেকে শুরু হয় শতরূপদের সেই মানুষ হওয়ার গল্প। ধন্যবাদ।